পাহাড় ঘেরা। একই গ্রামে রমেন নামে এক মাঝি তার বৃদ্ধা মায়ের সাথে একটি ছোট্ট বাড়িতে থাকতো। রমেন রোজ ভোরবেলা নদীর ঘাটে যেত। সারাদিন ধরে সে এপার থেকে অন্য পারে নানান যাত্রীদের পারাপার করাতো এবং এই কাজ করে সে তার সংসার চালাতো। মাঝে মাঝে রমেন যাত্রী পেত, আবার মাঝে মাঝে পেত না, যার কারণে রমেনের সংসার চালাতে অনেক সমস্যা হতো। এরপর একদিন, রমেন রমেন আমি তোকে বলেছিলাম যে আমাদের রান্নাঘরের ছাদ মেরামত করতে, কিন্তু তুই তা করালি না। এখন দেখ, বৃষ্টি হলেই সেখান থেকে জল পড়বে। ও মা, তুমি কোনো চিন্তা করো না মা, টাকা পেলেই আমি প্রথমে আমার এই রান্নাঘরের ছাদ মেরামত করে দেবো। হ্যাঁ, তুমি তুমি অত ভেবো না মা। গত কয়েক মাস ধরে তুই তো একই কথা বলছিস যে টাকা পেলেই আমাদের রান্নাঘরের ছাদ মেরামত করে দেব, কিন্তু কিন্তু সেই দিন এখনো এলো না। ও মা, তুমি তো ভালো করে জানো গো আমাদের অবস্থা এখন কেমন। বাবার মৃত্যুর পর আমাদের দিন কেমন করে কাটছে। আর তুমি কি জানো, ওই গতকাল যখন আমি নদীর তীরে যাত্রীদের জন্য অপেক্ষা করছিলাম, তখন তখন জমিদার মশাই এসেছিল। রমেন, তুমি কি জানো তোমার বাবা আমার কাছে ঠিক কত টাকা ঋণ নিয়েছিলেন? নাকি ভুলে গেছো? আরে জমিদার বাবু, আপনি কি বলছেন? আমি আমি কি আপনার ঋণ ভুলে যেতে পারি? আমার বাবা তো আপনার কাছ থেকে টাকা নিয়েছিলেন। হ্যাঁ, সেসব কথা আমার আমার মনে আছে জমিদার বাবু। তোমার ঋণের কথা তো মনে আছে, কিন্তু সেই ঋণ শোধ করার কথা তুমি কিছু ভেবেছো? জমিদার বাবু, আমি আমি আপনাকে তো বলেছিলাম যে টাকা পাওয়ার সাথে সাথে আমি আমার এই বাবার নেওয়া সমস্ত ঋণ ধীরে ধীরে শোধ করে দেব। তুমি গত 3 মাস ধরে একই কথা বলে যাচ্ছ যে টাকা পাওয়ার পরে তুমি প্রথমে আমার ঋণ শোধ করবে, কিন্তু রামু, সেই দিনটি এখনো পর্যন্ত আজও আসেনি। আর কতদিন পর্যন্ত আমি আমার নিজের টাকার জন্য তোমার কাছে বারবার আসবো? জমিদার বাবু, আপনি ভালো করেই তো জানেন যে বাবার মৃত্যুর পর আমার এই বৃদ্ধা মায়ের সমস্ত দায়িত্ব এখন আমার উপর। আর আমি মার চিকিৎসাও ঠিক মতো করাতে পারছি না, আর এখন তো আমার কাছে টাকাও নেই। রমেন, আমি তোমার কোনো বাজে কথা শুনতে চাই না। আমি শুধু সুদ সহ আমার সব টাকা ফেরত চাই। তুমি যদি 1 মাসের মধ্যে আমার ঋণ সুদ সহ শোধ না করো, তাহলে আমি তোমার কাছ থেকে তোমার বাড়িও কেড়ে নেব, এই বলে রাখলাম। কি কি বললেন আপনি? এবার আপনি আমার বাড়িও কেটে দেবেন? হ্যাঁ, আপনি আপনি ইতিমধ্যেই আমাদের জমি কেড়ে নিয়েছেন। এখন আমাদের থাকার জন্য কেবল একটি মাত্র বাড়ি আছে। যদি আপনি আমাদের কাছ থেকে সেটাও কেড়ে নেন, তাহলে তাহলে আমরা কোথায় যাব জমিদার বাবু? আমি এ বিষয়ে কোনো কথা শুনতে চাই না। আমি 1 মাসের মধ্যে সুদ সহ আমার সমস্ত টাকা ফেরত চাই। জমিদার কি তোকে এইসব কথা বলেছে? হ্যাঁ মা, আজ উনি আমাকে এসব বলেছেন। এখন এখন তুমি বলো তো মা, আমি 1 মাসের মধ্যে এত টাকা কিভাবে শোধ করব? এত বড় জমিদার হওয়া সত্ত্বেও তার মন পাথরের মতো। তোর বাবা তার কাছ থেকে মাত্র কিছু টাকা নিয়েছিলেন এবং সেই টাকার বিনিময়ে তিনি আমাদের কাছে থেকে আমাদের জমিও কেড়ে নিয়েছেন। আর এখন তার নজর আমাদের বাড়ির উপর পড়েছে। মা, ও মা, তুমি তুমি একদম চিন্তা করো না, দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে। এইভাবে চিন্তা করলে কিছুই হবে না মা। আমাদের ভাগ্যে যা লেখা আছে তাই তো হবে না। আচ্ছা, আমি আমি এখন নদীতে যাচ্ছি। এই বলে রমেন বাড়ি থেকে নদীর ঘাটের দিকে বেরিয়ে যায় এবং সেখানে পৌঁছানোর পর যাত্রীদের জন্য অপেক্ষা করতে শুরু করে। অনেকটা সময় কেটে গেলেও কোনো যাত্রী সেখানে আসে না। আজও গতকালের মতো কেউ আসেনি। যাত্রীদের যে কি হয়েছে জানি না, আমার নৌকোয় কেউ আসে না। যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের অবশ্যই গৃহহীন হতে হবে। এখন আর এসব বলে কিছু হবে না। যাই, এবার আমি বাড়ি ফিরে যাই। ঘরে সব জিনিস শেষ, চাল ডাল আটা চিনি সব। তুই দোকানদারের কাছ থেকে কিছু রেশন ধার করে নিয়ে আয়।
না না মা, আমি দোকানদারের কাছে যেতে পারবো না। আমি কিছুদিন আগে রেশন ধার করে এনেছিলাম, যেটা এখনো শোধ করতে পারিনি। যদি আমি এবার যাই তাহলে সে আমাকে খালি হাতে দোকান থেকে তাড়িয়ে দেবে। তাহলে বল বাবা, আজ আমরা কি খাবো? মা, আমি যাচ্ছি, দেখি আজ কোনো যাত্রী পাই কিনা, তারপর কিছু রেশন না হয় নিয়ে আসবো। রবিন ঘর থেকে বেরিয়ে যাত্রীদের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু আজও কেউ তার নৌকায় আসে না। আমার সাথে এসব কি হচ্ছে? আমি জানি না আমার ভাগ্যে কি লেখা আছে। কেন জানি না আমাকে এত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। ঘরে একটা দানাও খাবার নেই, এবং আমার মা ঘরে বসে আছেন এই আশায় যে আমার ছেলে নিশ্চয়ই কিছু নিয়ে আসবে। আর এদিকে একজনও যাত্রী আসেনি। না না, আমি আর আমার মায়ের কষ্ট দেখতে পাচ্ছি না, আর পাচ্ছি না। রবিন যখন নিজের সাথে কথা বলছে, ঠিক তখনই সেখানে এক মহিলা আসে। তুমি কি আমাকে নদীর ওপারে নিয়ে যাবে? হ্যাঁ, কেন নয়, তুমি অবশ্যই আমার নৌকায় বসতে পারো। কিন্তু আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো টাকা নেই। আমার টাকার থলি এই জঙ্গলে পড়ে গিয়েছে। তোমার কাছে টাকা নেই? ও ঠিক আছে, আমি তোমাকে নদী পার করিয়ে দেবো, তুমি আমার নৌকায় এসে বসো। রবিন সেই মহিলাটিকে তার নৌকায় বসিয়ে নদী পার করিয়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ মাঝি, তুমি আমাকে বিনামূল্যে নদী পার হতে সাহায্য করলে। কিন্তু তোমাকে এত দুঃখী দেখাচ্ছে কেন? কি ব্যাপার? আরে তোমাকে আর কি বলবো, তোমাকে আমার দুঃখ বললেও তো কমবে না। বলো না, কি ব্যাপার? গত কয়েকদিন ধরে আমার নৌকায় কোনো যাত্রী আসছে না। টাকার অভাবে আমার অসুস্থ মার চিকিৎসাও করাতে পারছি না। এদিকে জমিদারের ঋণের টাকা দিন দিন বাড়ছে। আমি যদি এবার জমিদার মশাই টাকা ফেরত দিতে না পারি, তাহলে উনি আমাদের বাড়িটাও কেড়ে নেবেন। ও, এই ব্যাপার। তুমি একটু অপেক্ষা করো। এর মধ্যে সেই মহিলাটি একটি সুন্দর যুবতীর রূপ ধারণ করে। আরে এটা কি হচ্ছে? আরে চিন্তা করো না রবিন, আমি আমার ছদ্মবেশ পরিবর্তন করে এভাবে মানুষের পরীক্ষা নিই। আর তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। তোমার মন পরিষ্কার ও তুমি একজন সৎ মানুষ। এরপর সেই সুন্দরী যুবতী একটি মন্ত্র উচ্চারণ করে, এবং কিছুক্ষণের মধ্যে সেখানে সোনার মুদ্রা ভর্তি একটি পাত্র চলে আসে। রবিন, এটা তোমার সততার পুরস্কার। এটি রাখো। এই সোনার মুদ্রার সাহায্যে তোমার জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে, এবং তুমি একটি সুন্দর জীবন কাটাতে পারবে। তুমি কি সত্যি বলছো? সোনার মুদ্রা ভর্তি এই পাত্রটি আমার? হ্যাঁ, এটা সত্যি? হ্যাঁ রবিন, এই পাত্রটি তোমার। এটা রাখো। এর সাহায্যে তোমার সমস্ত কষ্টের অবসান হবে। এবার আমি আসি। এরপর সেই সুন্দরী যুবতী অদৃশ্য হয়ে যায়, এবং রবিন সেই সোনার মুদ্রা ভর্তি পাত্রটি তুলে তার বাড়ি ফিরে আসে। আরে রবিন, তুই এই সোনার মুদ্রা ভর্তি পাত্রটি কোথা থেকে পেলি? আরে মা, আজ তোমাকে আমি কি বলবো, আমি যখন তীরে বসেছিলাম না, তখন একজন মহিলা নদী পার করতে আসে। কিন্তু সেই মহিলার কাছে না কোনো টাকা ছিল না। তারপর আমি তাকে বিনামূল্যে নদী পার করিয়ে দিই। এরপর রবিন তার মাকে সবকিছু বলে। রবিন, এটা তোমার সততার পুরস্কার। এটা রাখো। এই সোনার মুদ্রার সাহায্যে তোমার জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে, এবং তুমি একটি সুন্দর জীবন কাটাতে পারবে। তুমি কি সত্যি বলছো? সোনার মুদ্রা ভর্তি এই পাত্রটি আমার? হ্যাঁ, এটা সত্যি? হ্যাঁ রবিন, এই পাত্রটি তোমার। এটা রাখো। এর সাহায্যে তোমার সমস্ত কষ্টের অবসান হবে। এবার আমি আসি। কি বলছিস রবিন? তোর কথা তো আমি বিশ্বাসই করতে পারছি না। সেটা কি এই সোনার মুদ্রার পাত্রটি দিয়েছে? হ্যাঁ মা, হ্যাঁ, সেই আজ আমাকে দিয়েছে। রবিন, এখন এই সোনার মুদ্রাগুলির সাহায্যে আমরা জমিদারের সমস্ত ঋণ শোধ করব, এবং এরপর আমরা দুজনে সুখে জীবন কাটাতে পারবো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো।